সংখ্যায় মাত্র ১৩টি আসন, কিন্তু সেই সীমিত জায়গার মধ্যে যেন এক বড় রাজনৈতিক বার্তা দিতে চাইছে জামায়াতে ইসলামী। কে পাবে আসন, কে পাবে না, এই হিসাবের ভেতরে আছে জোট রাজনীতির সূক্ষ্ম সমীকরণ, প্রতিশ্রুতি রক্ষার রাজনীতি এবং সংসদে শক্তিশালী বিরোধী ভূমিকা গড়ে তোলার প্রস্তুতি। সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে তাই শুধু প্রার্থী বাছাই নয়, সামনে এসেছে এক দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের আভাস। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে ১২টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে জামায়াতে ইসলামী যে তালিকা তৈরি করেছে, সেটি কেবল আনুষ্ঠানিক পদক্ষেপ নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক অবস্থান। ২০ এপ্রিল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়ে দলটি স্পষ্ট করেছে, তারা প্রার্থী নির্বাচনের সংখ্যার চেয়ে দক্ষতা ও রাজনৈতিক সক্ষমতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই ১২টি আসনের মধ্যে ৯টিতে নিজেদের নেত্রীদের মনোনয়ন দিচ্ছে জামায়াত। বাকি ৩টি আসন দেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও প্রতীকী বিবেচনায়। একটি আসন পাচ্ছেন জোটসঙ্গী জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা চেয়ারম্যান তাসমিয়া প্রধান, যিনি শফিকুল ইসলাম প্রধানের কন্যা ও রাশেদ প্রধানের বোন। আরেকটি আসন দেওয়া হচ্ছে জুলাই আন্দোলনে নিহত শিশু জাবির ইব্রাহিমের মাকে, যা স্পষ্টতই একটি আবেগঘন ও রাজনৈতিক বার্তা বহন করছে। সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুকে একটি আসন দেওয়া। যদিও তিনি এনসিপি নেত্রী, তবু এই আসনটি আনুষ্ঠানিকভাবে এনসিপির কোটা হিসেবে নয়, বরং জামায়াতের পক্ষ থেকে ব্যক্তিগত প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে দলীয় সমঝোতার পাশাপাশি ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা রক্ষার বিষয়টিও সামনে এসেছে। বাস্তবে সংরক্ষিত নারী আসনের বন্টনের এই প্রক্রিয়া জোট রাজনীতির ভেতরের টানাপোড়েনকেও প্রকাশ করেছে। ১১ দলীয় জোট হিসেবে এনসিপি শুরুতে ২টি আসন দাবি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী একটি আসনে বেশি না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে জামায়াত নেতৃত্ব। এতে বোঝা যায় দলটি জোটকে ধরে রাখতে চাইলেও নিজেদের সাংগঠনিক নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয়। জামায়াতের ভেতরের সূত্রগুলি বলছে, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে সাংগঠনিক আনুগত্যই ছিল প্রধান বিবেচনা, সেখানে এবার গুরুত্ব দেওয়া হয়েছে সংসদীয় দক্ষতা, আইনি জ্ঞান ও গণমাধ্যমে কথা বলার সক্ষমতাকে। বিশেষ করে যারা আইন, সংবিধান ও সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে জানেন এবং বিতর্কে পারদর্শী, তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর পেছনে একটি বাস্তব অভিজ্ঞতাও কাজ করেছে। সরকার গঠনের পর সংসদে বিভিন্ন আইন ও সংস্কার ইস্যুতে সরকারি দলের সদস্যদের সঙ্গে বিতর্কে জামায়াত ও তাদের জোটসঙ্গীদের অনেক সময় দুর্বল অবস্থানে দেখা গেছে। সে ঘাটতি কাটাতে এবার শিক্ষক, আইনজীবী, চিকিৎসক ও সাবেক জনপ্রতিনিধিদের বেশি করে সামনে আনার চেষ্টা করছে দলটি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইসলামী ছাত্রী সংস্থার সাবেক নেত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া। এর মাধ্যমে জামায়াত মূলত নিজেদের দীর্ঘদিনের সাংগঠনিক কাঠামো থেকে পরীক্ষিত নেতৃত্বকে সংসদে পাঠাতে চাইছে। এটি ভবিষ্যতের জাতীয় নির্বাচনের জন্য একটি নেতৃত্ব তৈরির প্রক্রিয়া বলা যায়। তবে সমালোচনার জায়গাও রয়েছে। তালিকায় কয়েকজন শীর্ষ নেতার স্ত্রীর নাম আলোচনায় থাকায় পরিবারতন্ত্রের অভিযোগ উঠতে পারে। যদিও দলটি আনুষ্ঠানিকভাবে বলছে, একই পরিবারের একাধিক সদস্যকে দায়িত্ব না দেওয়ার নীতি তারা অনুসরণ করছে। তবুও প্রয়োজনে ব্যতিক্রম করার ইঙ্গিত রাখা হয়েছে, যা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে নীতির সংঘাতের দিকটিও তুলে ধরে। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনকে জামায়াত শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সাংবিধানিক প্রক্রিয়া হিসেবে দেখছে না, বরং এটি তাদের জন্য একটি পরীক্ষার মঞ্চ, যেখানে তারা দক্ষ, বিতর্কে সক্ষম এবং গণমাধ্যমে গ্রহণযোগ্য নারী নেতৃত্ব তুলে এনে সংসদে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। আর তাদের এই সূক্ষ্ম চালে স্নায়ু চাপে আছে তারেক রহমানের সরকার।